তোদের যদি আমি একটু বড় লেকচার দিই তোরা কেউ দেখিস না, আমি দেখে নিয়েছি তোদের লেকচার দিয়ে, তাই জন্য আমি ছোট ছোট লেকচার দিচ্ছি। তো ছোট লেকচারে আমায় কিন্তু অনেকটা কভার করতে হবে। আগের অ্যান্সারটা এটা কত আসছে? 1 হবে না? তাহলে কি হবে বাবু জলদি বলো একটু। 18 10 সরি 1 তো না 18 × 11 তো, আহা ভুল করলাম জিনিসটা। 18 × 11 মানে কত হচ্ছে? 1 8 এখানে 1 সরি 198 198 এক্সট্রিমলি সরি তার সাথে 10 গুণ আছে না, মানে 1980 হবে, 10 গুণ আছে। তো যাই হোক, আজকে আমরা কিন্তু একটু অন্য পথে চলবো এবং আজকে আমাদের মেন বক্তব্যটা কি এই বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্যের চ্যাপ্টারে, আজকে সেটা নিয়ে একটু কথা। লেকচার 3 নিয়ে চলে এসেছি আজকে, বাইনোমিয়াল থিওরেম মানে দ্বিপদ উপপাদ্যের লেকচার 3। তোরা লেকচার 1 2 তে সিরিয়াসলি বল ভাই মারাত্মক ভালোবাসা দিয়েছিস, যদিও লেকচার 2 এর ভালোবাসা একটু কম ছিল লেকচার 1 এর তুলনায়। তবে আমার মনে হয় যে তোদের শনিবার দিন বোধহয় অফলাইন টিউশন থাকে এবং শনিবার দিনের পরেই রোববার দিন পরপর ক্লাস হয়ে যায়, তো শনিবার দিনের ক্লাসটা তোরা বোধহয় একটু ইগনোর করছিস। তো তোরা ইগনোর করলে তো হবে না, মানে তোরা ইগনোর করতে পারিস বাট আমাকে ক্লাসটা দিতেই হবে, কিছু করার নেই। তো আমি আশা করবো যে তোরা প্রত্যেকটা শনিবার কিন্তু ভালো করে ক্লাস করবি। যেমন আমি জানি যে আজকে হয়তো তোরা এই ভিডিওতে ভালোবাসা দেখাবি এবং সেই আশাতেই আমি আছি যে তোরা বোধহয় এই ভিডিওটা বাইনোমিয়াল থিওরেমের এই ভিডিওটা ফাটিয়ে দেখবি। এবং আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, মানে সোজা কথা বলতে গেলে আমরা বাইনোমিয়াল থিওরেমের ঠিকঠাকভাবে সূত্রপাত কিন্তু আজকে করব। আগের দিনে যদিও আমি কিন্তু একটা ফর্মুলা বলে দিয়েছিলাম, যে ফর্মুলাটা নিউটন তৈরি করেছিল, তো সেই নিউটনের ফর্মুলার রেসপেক্টে আমি একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম, একটা অঙ্ক এবং দুটো অঙ্ক বাড়ির কাজ দিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমরা কিন্তু একটু অন্য পথে চলবো এবং আজকে আমাদের মেন বক্তব্যটা কি এই বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্যের চ্যাপ্টারে, আজকে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সোজা কথা বলতে গেলে আমি যদি বলি যে আগের দিন যেটা আমি করেছিলাম আর কি, যে a + b হোল টু দি পাওয়ার n a + b হোল টু দি পাওয়ার n এর এক্সপ্যানশন বা নিউটন যে ফর্মুলাটা তৈরি করেছিল সেই ফর্মুলাটা কি ছিল? a + b টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল জলদি বলো? nc0 a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0, nc1 এর পাওয়ার 1 কমলো b এর পাওয়ার 1 বাড়লো, nc2 a টু দি পাওয়ার n - 2 ইন্টু b স্কোয়ার, nc3 a টু দি পাওয়ার n - 3 ইন্টু b কিউব। এরকম করে করে চলছে। ncn a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার n, মানে এর পাওয়ার কমতে 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 0 হয়ে গেল, b এর পাওয়ার বাড়তে 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 বাবু n হয়ে গেল। এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি যদি সেভাবে দেখি তাহলে a - b টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল? একদম সিমিলার ফর্মুলা ছিল, পুরোপুরি সেম ফর্মুলা ছিল, খালি a + b টু দি পাওয়ার n এর ফর্মুলা প্লাস 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 সব টার্মে প্লাস ছিল, কিন্তু a - b টু দি পাওয়ার n এ সাইনটা অল্টার করছিল, মানে প্রথমটা প্লাস সেকেন্ডটা মাইনাস, প্রথমটা প্লাস সেকেন্ডটা মাইনাস, আবার 3 নম্বরটা হচ্ছে প্লাস, আবার 4 নম্বরটা হচ্ছে মাইনাস, nc3 a টু দি পাওয়ার n - 3 b কিউব। এরকম করতে করতে লাস্ট টার্মটা ছিল -1 টু দি পাওয়ার n ncn a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার n। ঠিক আছে, ওকে, -1 টু দি পাওয়ার n ncn a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার n, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সোজা কথা বলতে গেলে আমি যদি বলি যে এই প্রত্যেকটা টার্ম তো যোগ অবস্থাতে আছে। এবার আগের দিন যারা যারা ক্লাস করেছিস তাদের কাছে আমি একটু ছোট্ট জিনিস বলেছিলাম যে আমি যদি x1 + x2 + x3 + x4 এটা আমি যদি দেখি, এটাকে আমি সামেশন xi, i এর মানটা যেখানে 1 থেকে শুরু 4 এ গিয়ে শেষ সেটা বলতে পারি না, মানে সামেশন i = 1 থেকে 4 xi মানেই কিন্তু x1 + x2 + x3 + x4। অ্যাকচুয়ালি এটা কিভাবে হয়? সামেশন i = 1 থেকে 4 xi এর অর্থটা কি? মানে i এর মান 1 দিয়ে শুরু হয়, i এর মান 1 বসালে কি হবে? এটা x1। যেহেতু এখানে সামেশন সিম্বল আছে, সামেশনের অর্থ হচ্ছে তোমার কি? যোগ। এই জন্য এই সিম্বলটা আছে, তো x1 এর পরে আমি প্লাস বসালাম। i এর মান 1 দিয়ে শুরু করেছিলাম, i এর সেকেন্ড মানটা কি? 2। i এর মান যখন 2 তখন xi টা কত? x2। যেহেতু আবার সামেশন সিম্বল আছে তো আবার প্লাস বসালাম। i এর মান 2, 2 এর পরে কি জলদি বলো? i এর মান 3। i এর মান যে এর মধ্যে 3 বসালাম, xi টা x3 হয়ে গেল। যেহেতু সামেশন আছে এখানে তো আবার প্লাস, এবং i এর লাস্ট মানটা কি?
4, i এর জায়গায় 4 বসালে এটা x4 হয়ে গেল। যেহেতু i এর মান শেষ হয়ে গেছে তো আর যোগ চিহ্ন বসানোর দরকার নেই। তাহলে i এর মান যখন স্টার্ট হবে তখন তার আগে যোগ চিহ্ন বসানোর দরকার নেই, x1 দিয়ে শুরু। যতক্ষণ পর্যন্ত i এর মান 1 থেকে 4 এর মধ্যে আছে যোগ চিহ্ন তুমি দিতে থাকো। i এর মান যেই মুহূর্তে শেষ হলো মানটা বসিয়ে তোমার কাজ শেষ। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 কে আমি সামেশন i ইকুয়ালস টু 1 to 4 xi লিখতে পারি। যখনই আমি কোনো প্যাটার্নের যোগ পাবো, যেই যোগটা একটা প্যাটার্ন অনুযায়ী চলছে, সেখানে আমি সামেশন দিয়ে কিন্তু এক্সপ্রেস করতে পারবো, ওটাকে আমি সামেশন দিয়ে লিখতে পারবো চাইলে। তো এখানেও দেখতে পাচ্ছি যে একটা সুন্দর প্যাটার্নে চলছে, এর পাওয়ারটা 1 করে করে কমছে, বি এর পাওয়ারটা 1 করে করে বাড়ছে। কি করে বুঝলাম যে এখানে প্যাটার্ন আছে? এর পাওয়ারটা 1 করে কমছে, বি এর পাওয়ার 1 করে বাড়ছে। সি এর নিচে 0 থেকে শুরু, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তার মানে এই যে পুরো যোগটা হয়েছে, এই যোগের মধ্যে একটা প্যাটার্ন আছে। তার মানে এই যোগটাকেও আমি চাইলে সামেশন দিয়ে পুরোপুরি লিখতে পারি। এবার আমি যদি এই টার্মগুলো থেকে বা আমি যদি এই টার্মের প্যাটার্নটা বোঝার চেষ্টা করি, তাহলে আমি কি দেখতে পাবো? যে সমস্ত টার্মে কিন্তু ওপরে এন আছে। তাহলে এন সি, নিচে যে নাম্বারগুলো আছে সেটা 0 একবার, 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার চলছে। তো আমি সেই নাম্বারটাকে আর বলে সম্বোধন করলাম। এর যে পাওয়ারটা আমি দেখছি, প্রথমে এর পাওয়ারটা n-0 ছিল, তারপরে n-1, তারপরে n-2, তারপরে n-3। মানে সোজা কথা বলতে গেলে সি এর নিচে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বি এর পাওয়ারে বসছে। যখন সি এর নিচে 0 তখন বি টু দি পাওয়ার 0 বসছে, যখন সি এর নিচে 1 তখন বি টু দি পাওয়ার 1 বসছে, যখন সি এর নিচে 2 তখন বি স্কোয়ার বসছে, এবং সেই নাম্বারটাই কিন্তু এন থেকে বিয়োগ হচ্ছে। তাহলে এখানে তো সি এর নিচে আর আছে, তাহলে এর পাওয়ারটা হবে n-r, আর বি এর পাওয়ারটা কি হবে জলদি বলো? আর সি এর নিচে যে নাম্বারটা বসছে ওটাই বি এর পাওয়ারে বসছে, ওটাই এন থেকে বিয়োগ হচ্ছে। এবং আমি যদি ভালো করে দেখি তাহলে আর এর মানটা স্টার্ট হচ্ছে বাবুরে 0 থেকে, এবং 1, 2, 3, 4 করতে করতে আর এর লাস্ট মানটা কি জলদি বলো? এন। তাহলে এই পুরো যে যোগটা আছে, এই যোগটা একটা প্যাটার্নের মধ্যে পড়েছে, এবং এই পুরো যোগটাকে আমি কিন্তু সামেশনের আকারে লিখতে পারছি। আমি যখন আর এর জায়গায় 0 বসাবো তখন এই টার্মটা হয়ে যাবে nc0 a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0, দেখ প্রথম টার্মটা। আবার যেই সামেশন আছে মানে প্লাস বসবে, 0 পরে আর এর মানটা কি 1, আর এর জায়গায় 1 বসালে nc1 a টু দি পাওয়ার n-1 b টু দি পাওয়ার 1। ঠিক আছে, ওকে। দেন সামেশন আছে মানের পরে প্লাস বসে যাবে, আর এর মান 1, 1 এর পরে কি হয় 2, তার জায়গায় 2 বসালে nc2 a টু দি পাওয়ার n-2 ইন্টু বি স্কোয়ার। দেখো 3 নম্বরটা প্লাস বলে আবার 3, 4, 5, 6 করতে তো এই অবধি গেল। তাহলে পুরো ওপরের টার্মটাকে আমি কিন্তু সামেশন দিয়ে লিখতে পারলাম। এবার কেউ যদি আমাকে বলে যে সবই তো বুঝতে পারলাম, কিন্তু এখানে যে তুমি এনসিআর এ টু দি পাওয়ার n-r বি টু দি পাওয়ার আর লিখেছো, মানে এটা যে তুমি লিখেছো, সোজা কথা বলতে গেলে যে এনসিআর এ টু দি পাওয়ার n-r বি টু দি পাওয়ার আর, এটা কত নম্বর টার্ম? দেখ তুই যদি ভালো করে খেয়াল করিস যে সি এর নিচে যখন 1 আছে এটা কিন্তু সেকেন্ড টার্ম, যখন সি এর নিচে 1 তখন এটা কিন্তু দ্বিতীয় পদ মানে সেকেন্ড টার্ম, যখন সি এর নিচে 0 এটা কিন্তু প্রথম পদ মানে ফার্স্ট টার্ম, যখন সি এর নিচে 2 তখন এটা কিন্তু 3 নম্বর টার্ম মানে তৃতীয় পদ। তাহলে যখন সি এর নিচে আর, দেখে যখন সি এর নিচে 2 তখন এটা 3 নম্বর টার্ম, আর যখন সি এর নিচে আর তার মানে এটা r+1 তম টার্ম না? তাহলে এই যে টার্মটা আছে, এই যে পদটা আছে, এটা হচ্ছে r+1 তম পদ, এবং এই r+1 তম পদটাকে আমি tr+1 বলে সম্বোধন করলাম। টি ফর টার্ম, আর নিচে r+1 মানে কি r+1 তম পদ। আই থিঙ্ক তোরা প্রত্যেকে বুঝতে পারলি। তাহলে এটা হচ্ছে তোমার t1 মানে প্রথম পদ, এটা হচ্ছে তোমার t2 মানে সেকেন্ড পদ, এটা তোমার কি t3 তৃতীয় পদ, এটা তোমার কি t4 মানে চতুর্থ পদ, এটা হচ্ছে তোমার tr+1 মানে r+1 তম পদ। তাহলে আমি এই পুরো ফর্মুলাটাকে সামেশন আকারে লিখলাম, এবং সামেশনের ভেতরে যে টার্মটা আছে এই টার্মটা কিন্তু বাদবাকি সমস্ত টার্মের মতনই দেখতে, কিন্তু এটা কত নম্বর টার্ম, এটা কততম পদ সেটা ভালো করে বুঝতে হবে। তাহলে প্যাটার্নটা বুঝতে পেরে গেছো, সি এর নিচে যখন 3 তখন এটা চতুর্থ পদ, তাহলে সি এর নিচে এখন আর আছে মানে এটা হচ্ছে r+1 তম পদ। তাহলে আমি এখন এই মুহূর্তে যদি বিস্তৃতিটা a+b টু দি পাওয়ার n থাকে, তার r+1 তম পদের, জলদি বলো বাবু, r+1 তম পদের ফর্মুলা কিন্তু বানিয়ে ফেলেছি। সোজা কথা বলতে গেলে এটাকে আমি কি বলবো জলদি বলো? এটাকে আমি r+1 তম পদ বলবো। কি বললাম? r+1
তম পদ এবং r+1 তম পদটাকে আমি tr+1 বলে সম্বোধন করেছি। এবার যদি আমি খেলাটাকে একটু a-b⁴n এ শিফট করি, a-b⁴nটাকেও কি এভাবে সামেশন দিয়ে লেখা যাবে? অবশ্যই। যেভাবে a+b⁴n এর প্রতিটা টার্মে একটা প্যাটার্ন আছে, সেভাবেই a-b⁴n এরও প্রতিটা টার্মে একটা প্যাটার্ন আছে। ঠিক আছে, ওকে, একদম ঠিক। আর এর মানটা 1 থেকে শুরু, n এ গিয়ে শেষ। ভাবনাটা ভালো করে কিন্তু বুঝবি। সরি, আর এর মানটা 0 থেকে শুরু, সরি, আর এর মানটা 0 থেকে শুরু, n এ গিয়ে শেষ। ভালো করে বুঝবি জিনিসটা। এবং প্রতিটা টার্ম কি NCR a⁴n - r b⁴r। তোরা বলবি যে একদম হ্যাঁ ঠিকই তো আছে, এখানেও যেরকম টার্ম ছিল, এখানে NC0 a⁴n b⁴0 ছিল, NC1 a⁴n - 1b ছিল, NC2 a⁴n - 2b² ছিল, এখানেও তাই আছে। NC0 a⁴n b⁴0, NC1 a⁴n - 1b, NC2 a⁴n - 2b², NC3 a⁴n - 3b³, সেম টার্মই তো আছে। তাহলে সামেশনের ভিতরে সেম জিনিস বসবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে সমস্ত টার্মের আগে কিন্তু প্লাস সাইন ছিল, বাট এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে কিন্তু অল্টার করতে থাকছে। তাই জন্য আমি এর আগে একটা -1r লিখলাম। এই -1r এর জন্য কি হবে? যেই মুহূর্তে তুই r এর জায়গায় 0 বসাবি, -1 মানে 1, NC0 a⁴n b⁴0 হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তুই r এর জায়গায় 0 বসা, তুই প্রথম টার্মটা পেয়ে যাচ্ছিস। যেই মুহূর্তে তুই r এর জায়গায় 1 বসাবি, NC1 a⁴n - 1b আছে, যেহেতু এখানে -1 এর পাওয়ারে 1 বসবে, এর আনসারটা কিন্তু -1 আসবে। তাহলে এখানে NC1 a⁴n - 1b আছে, যেহেতু -1 এর পাওয়ারে 1, আগে কিন্তু মাইনাস সাইন বসে যাবে। তাহলে আমি এখানে -1r লিখলাম কেন? এই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এই সাইনগুলোকে পাওয়ার জন্য। তুই যদি r এর জায়গায় 2 বসাস, মানে তৃতীয় পদ, -1² মানে কিন্তু আগে প্লাস চলে আসবে। তুই যদি r এর জায়গায় 3 বসাস, মানে চতুর্থ পদ, তখন কিন্তু -1 এর পাওয়ারে 3 মানে মাইনাস চলে আসবে। তাহলে এই a+b⁴n এবং a-b⁴n এর সামেশনের ভেতরে টার্মের পার্থক্যটা বুঝতে পারলি? সব আছে পুরোপুরি সেম, খালি a-b⁴n এ টার্মের আগে একটা -1r আছে, যেটা এখানে নেই। কেন নেই? বিকজ এখানে তো সমস্ত টার্মের আগে প্লাস সাইন, এখানে যেহেতু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাই জন্য কিন্তু -1r দিতে হয়েছে। তাহলে এই বিস্তৃতির r+1 তম পদটা কি হবে জলদি বলো? এটা নিশ্চয়ই r+1 তম পদ, -1r NCR a⁴n - r b⁴r, এটা হচ্ছে r+1 তম পদ। তাহলে এই দুটো জিনিসই আমাদের আজকে জানার দরকার আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি r+1 তম পদ a+b⁴n এর পেয়ে গেছি, r+1 তম পদ আমি a-b⁴n এর পেয়ে গেছি। দুটোর কিন্তু r+1 তম পদটা আলাদা। কি পার্থক্য? খালি -1r আছে। কোথায়? a-b⁴n এর বিস্তৃতিতে আগে একটা -1r আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমি a+b⁴n বিস্তৃতির r+1 তম পদ পেয়েছি, a-b⁴n বিস্তৃতির r+1 তম পদ পেয়ে গেছি। এবার দেখি এর রেসপেক্টে কিছু অঙ্ক আমাদের আছে কিনা, দেখা যাক। একদম পুরোপুরি রেডি হয়ে আজকে এসছি, সিম্পল ভাবে ব্যাপারটা এসছি। তো এর রেসপেক্টে কিছু অঙ্ক আমি করার চেষ্টা করছি, একটু ভালো করে দেখ কি বলছে এখানে। ভালো করে দেখ, এই অঙ্কটা ভালো করে দেখ। বলছে 3a + 2/a⁻12 এই বিস্তৃতির দশম পদ নির্ণয় করো। কি বললাম? এই বিস্তৃতির দশম পদ নির্ণয় করো। তোমাকে এই বিস্তৃতির 10 নম্বর পদটাকে বের করতে বলেছে। তাহলে অ্যান্সার মানে উত্তর কিভাবে লিখবে? ঠিক আছে, ধরি tr+1 হলো 3a + 2/a⁻12 এই বিস্তৃতির r+1 তম পদ। কি লিখলাম ভালো করে দেখ, tr+1 হলো 3a + 2/a⁻12 এই বিস্তৃতির r+1 তম পদ। এটাকে আমি r+1 তম পদ বলে সম্বোধন করছি। সুতরাং tr+1 এর ফর্মুলা কি হবে? ভালো করে দেখো, এটা কি a+b⁴n এর ফর্মুলা পড়বে? আমি আগে ফর্মুলার পেজটা একটু আগে নিয়ে আসি। এখানে আমি ফর্মুলা পেজটা একটু আগে নিয়ে আসছি, একটু আগে ফর্মুলা পেজটা নিয়ে আসছি। ঠিক আছে,
আচ্ছা, যেহেতু এ প্লাস বি টু দি পাওয়ার এন আছে, তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার এন এই বিস্তৃতির আর প্লাস ওয়ান তম পদ কি এটা? এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার আর, তাই তো? তাহলে টি আর প্লাস ওয়ানটা কি হবে? এন সি আর। এন এর মানটা কত এখানে জলদি বলো? 12। তাহলে 12 সি আর এ, প্রথম নাম্বারটাই কিন্তু এ বলা হয়, এখানে এ জায়গায় কি আছে? 3 আছে। তাহলে 3a টু দি পাওয়ার এন মাইনাস আর, এখানে এন এর মানটা তো 12, ইন্টু বি টু দি পাওয়ার আর। এখানে বি কত জলদি বলো? এখানে বি হচ্ছে 2/a টু দি পাওয়ার আর। তাহলে এই অঙ্কে যেহেতু এন এর মানটা 12 এবং এই অঙ্কে এটা হচ্ছে 3a, বিটা হচ্ছে তো 2/a, তাহলে আর প্লাস ওয়ান তম পদটা হচ্ছে 12 সি আর, প্রথমটা টু দি পাওয়ার এন মাইনাস আর 12 মাইনাস আর ইন্টু সেকেন্ডটা টু দি পাওয়ার আর বি টু দি পাওয়ার আর। একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। তাহলে এটাকে আমি যদি একটু ভালো করে মডিফাই করি, 12 সি আর 3 টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু 2 টু দি পাওয়ার আর, আচ্ছা এ টু দি পাওয়ার 12 মাইনাস আর বাই এ টু দি পাওয়ার আর আছে না, 3 টু দি পাওয়ার 12 মাইনাস আর আর 2 টু দি পাওয়ার আর, আর এ টু দি পাওয়ার 12 মাইনাস আর বাই এ টু দি পাওয়ার আর আছে। তাহলে কত হলো যদি বলো? 12 সি আর 3 টু দি পাওয়ার 12 মাইনাস আর 2 টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার 12 মাইনাস 2 আর, ঠিক আছে? 12 সি আর 3 টু দি পাওয়ার 12 মাইনাস আর 2 টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার 12 মাইনাস আর নিচে টু দি পাওয়ার, তাহলে এর পাওয়ারটা কি মাইনাস হয়ে যাবে? 12 মাইনাস আর মানে কি 12 মাইনাস 2 আর। এটা হচ্ছে তোমাদের আর প্লাস ওয়ান তম পদের ফর্মুলা। তোমার কোশ্চেনে কিন্তু আর প্লাস ওয়ান তম পদ চেয়েনি, তোমার কোশ্চেনে দশম পদ চেয়েছে। তাহলে আর প্লাস ওয়ান তম পদের ফর্মুলা কি? 12 সি আর, এই অঙ্কের জন্য 3 টু দি পাওয়ার 12 মাইনাস আর 2 টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার 12 মাইনাস 2 আর। তাহলে তোমার টি 10 চাই, দশম পদ মানে তোর কি চাই বল? টি 10 চাই। তাহলে টি 10 যদি বের করতে হয় তাহলে আর এর জায়গায় বসাবো কত? 9 বসাতে হবে না? তোমার দশম পদ চাই মানে তোমার 10 নম্বর টার্ম চাই, মানে তোমার টি 10 চাই। টি 10 চাইলে আর এর জায়গায় কত বসাতে হবে? 9 বসাতে হবে। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। 1 নং এ আর ইকুয়ালস টু 9 বসিয়ে পাই, ঠিক আছে? টি 10 বাঁ দিকে আর এর জায়গায় 9 বসালে টি 10 মানে দশম পদ, ডান দিকে 12 সি 9 3 টু দি পাওয়ার 12 মাইনাস 9 3 টু দি পাওয়ার 12 মাইনাস 9 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে? আর ডান দিকে আমি যদি এ টু দি পাওয়ার 12 মাইনাস আর এর জায়গায় 9 বসালে বাবু, আর এর জায়গায় 9 বসালে 12 মাইনাস 18 মানে কি মাইনাস 6, আর এখানে 2 টু দি পাওয়ার আর এর জায়গায় 9 বসালে মানে 2 টু দি পাওয়ার 9, তাই তো? তাহলে আমি পেলাম এখানে 12 সি 9 3 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 9 আর এ টু দি পাওয়ার মাইনাস 6। এবার তোরা চাইলে, বিশ্বাস কর, তোরা চাইলে এই 12 সি 9 এর ভ্যালু 3 কিউব 2 টু দি পাওয়ার 9 পুরো ভ্যালুটা বের করতে পারিস, এবং এ টু দি পাওয়ার মাইনাস 6 তো ওপরে আছে, ওটাকে নিচে করলে এ টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তো ওপরে যে কনস্ট্যান্ট টার্মটা যদি পুরো তার ভ্যালু বের করতে পারিস, আমার কোনো প্রবলেম নেই। বাট আমি ভ্যালু বের করছি না এই মুহূর্তে, তার কোনো কারণ নেই, বিকজ আমার মনে হয় যে তোকে কিন্তু এভাবে রেখে দিলেও পুরোপুরি ফুল মার্কস দেবে, একটু নাম্বারও কিন্তু কাটবে না। বাট তাও যদি তোর মনে সংশয় হয় এবং নিজে স্কুলের টিচারদেরকে একবার জিজ্ঞেস করে নিবি, আমার মনে হয় ওনারাও এক কথা বলবে যে বেকার এই কনস্ট্যান্টটার মান না বের করলেও চলবে, বিকজ পরীক্ষায় কিন্তু অত সময় থাকবে বলে মনে হচ্ছে না। তাহলে তাও আমি এখানে বের করে একবার দেখিয়ে দিচ্ছি। 12 সি 9 মানে কি? 12 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। সবাই জানে এনসিআর এর ফর্মুলা, 12 ইন্টু 9 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 3 ফ্যাক্টোরিয়াল, মানে সবাই জানে যে 6 3 ইন্টু 2 ইন্টু 1 9 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 6 দিয়ে কাটলে কি হবে বাবু জলদি বলো? 3 দুগুণে 6 3 তিরিকে 9, আর এখানে 6 দুগুণে 12, তাহলে 3 6 18 18 10 180 180 ইন্টু 11 মানে কি? 180 ইন্টু 10 মানে 1800। আরেকটা 18 যদি আমি নিয়ে নিই তাহলে 1818 1818 18 ইন্টু 11 মানে কি জলদি বলো? 1818। এবার 1818 সাথে 27 এবং 2 টু দি পাওয়ার 9 তোকে গুণ করতে হবে। তুই কর ভাই, আমারও তো সময় নেই, ফ্র্যাঙ্কলি বলছি বস, আমি পারবো না করতে, তুমি করো। মানে আমি এই কথাটা বলে এই জিনিসটা বোঝাতে চাইলাম,
মানে সত্যিকারের তোকে কিন্তু এই ভ্যালুটা কেউ চাইছে না। মানছি এসএন দে বইতে হয়তো এই অ্যান্সারটাতে এর ভ্যালুটা বের করে দেওয়া আছে, বাট পরীক্ষায় বিশ্বাস করতে যদি এভাবে রেখে দিস তোকে কেউ ছোট বড় কথাবার্তা বলবে না, কেউ তোর নাম্বার কিন্তু কাটবে না। তাহলে আমার জন্য এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার, মানে উত্তর। তাহলে T10 মানে দশম পদটা কি, এটা তোমাকে যেটা বের করতে বলেছে। এবার দেখি এরম টাইপের আর কোনো অঙ্ক আছে কিনা। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা একটু আমি ছাড়ছি। আচ্ছা, এখানে ফাইন্ড r+1 টার্ম ফ্রম দি এন্ড। আচ্ছা, ফ্রম দি এন্ডের গল্প একটু আলাদা আছে, চিন্তা করার দরকার নেই। আমরা আরেকটা অঙ্ক এখানে দেখছি। আগের অ্যান্সারটা এটা কত আসছে? হ্যাঁ, এক হবে না? তাহলে কি হবে বাবু, জলদি বলো একটু। 18×10, সরি 1 তো না, 18×11 তো। আহা, 18×11 তো, ভুল করলাম জিনিসটা আমি। 18×11 মানে কত হচ্ছে? 1 8, এখানে 1 8, সরি 198, 198, এক্সট্রিমলি সরি। তার সাথে 10 গুণ আছে না, মানে 1980 হবে। 10 গুণ আছে, হ্যাঁ ঠিক বলেছে। তাহলে 1980, তার সাথে তোমার 27 গুণ, তার সাথে তোমার 2/9 গুণ, তো অনেক ব্যবস্থা, অনেক বড় আছে। যাই হোক, যেটা বাদ দাও, যেটা বড় চেষ্টা করছিল একদিন বুঝতে পেরে গেছো। এবার আমি এই যে ফর্মুলা এক্ষুনি দেখালাম, ঠিক আছে, এই ফর্মুলা থেকে আমি একটা নতুন ফর্মুলা বানানোর চেষ্টা করছি। আচ্ছা, বিস্তৃতিটা যদি বিস্তৃতিটা 1+x⁴n থাকে, ভালো করে শুনবি, যদি বিস্তৃতিটা a+b⁴n না থেকে 1+x⁴n থাকে, তাহলে তার r+1 তম পদটা কি হবে? মানে 1+x⁴n, এই বিস্তৃতি আমি সবার আগে লিখবো, দেন আমি দেখবো যে এর r+1 তম পদটা কি হবে। a+b⁴n আমি যদি a এর জায়গায় 1 আর b এর জায়গায় x বসাই, দেখি আমি কত পাচ্ছি। a এর জায়গায় 1 আর b এর জায়গায় x বসালে কত পাচ্ছি? ভালো করে দেখো, a এর জায়গায় 1, b এর জায়গায় x বসালে প্রথমটা আসছে তোমার nc0, তারপরটা কি আসছে nc1, a এর জায়গায় 1 বসালে 1 সামথিং বাদ দাও, আর b এর জায়গায় x। nc2, a এর জায়গায় 1 বসালে কোনো জায়গাতে আর a থাকবে না, b এর জায়গায় x বসালে x², nc3 x3, এরকম করে করে ncn x⁴n। তাহলে আমি কিছু করলাম না, উপরের ফর্মুলায় কিন্তু a এর জায়গায় 1, b এর জায়গায় x বসিয়ে দিয়েছি। তাহলে আমাকে জলদি বল যে এই বিস্তৃতির r+1 তম পদটা কি হবে, মানে tr+1 কত হবে? tr+1টাও কোনো ব্যাপার না, tr+1 এর আগের ফর্মুলায় a এর জায়গায় 1, b এর জায়গায় x বসিয়ে দাও। তাহলে ncr, a এর জায়গায় 1 বাদ দাও, b এর জায়গায় x মানে x⁴, ncr ইন্টু x⁴, এটাকে বাক্স করে দিচ্ছি। তাহলে যদি 1+x⁴n থাকে, যদি বিস্তৃতিতে 1+x⁴n থাকে, তাহলে কিন্তু তোরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারিস। যদি a+b⁴n এর মতন থাকে, তাহলে তুই এই ফর্মুলাটা ইউজ করবি r+1 তম পদের জন্য। আর যদি 1+x⁴n, যদি প্রথমটা 1 থাকে, পরেরটা যা ইচ্ছে তাই থাকে, যায় আসে না কোনো, তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সেইভাবে দেখতে গেলে তাহলে 1 - x⁴n এই বিস্তৃতির r+1 তম পদটা কি হবে? আগে দেখি 1 - x⁴n এই বিস্তৃতিটা কি হবে? এটা হবে nc0 - nc1 × x প্লাস nc2 × x², কিছুই না, আগেরটা এবং এই বিস্তৃতিটা পুরোপুরি সেম, খালি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলবে। nc0 - nc1x প্লাস nc2 x² মাইনাস nc3 × x³ এরকম করে করে লাস্ট টার্মটা হয়ে যাবে -1⁴n × ncn x⁴n। কিছুই করলাম না আমি, এই ফর্মুলাতে a-b⁴n বিস্তৃতিতে a এর জায়গায় 1 আর b এর জায়গায় x বসিয়ে দিয়েছি, আর আমি এখানে কিন্তু কিচ্ছু করিনি, একদম সিম্পল। তাহলে a এর জায়গায় 1 আর b এর জায়গায় x বসিয়ে দিলে লাস্টের টার্মটা তোমার কি আসবে? -1⁴n ncn × x⁴n। তাহলে এই বিস্তৃতির r+1 তম পদটা কি হবে? এর r+1 তম পদটা কি হবে জলদি বলো? -1⁴r ncr x⁴r। আমি কিচ্ছু করলাম না, আমি এই ফর্মুলাতে a এর জায়গায় 1 b এর জায়গায় x বসিয়ে দিলাম, তাহলে -1⁴r ncr x⁴r। এটা হচ্ছে r+1 তম পদ কোন বিস্তৃতির? 1 - x⁴n বিস্তৃতির। তোর আমাকে বলিস যে আজকে আমি একটু ফাস্ট পড়াচ্ছি কিনা, বিকজ আজকে আমি ফাস্ট না পড়াই না, এই চ্যাপ্টারটা বিশাল বড় চ্যাপ্টার, বিভৎস বড় চ্যাপ্টার কিন্তু এটা। তো এই চ্যাপ্টারটা কিন্তু
সেভাবে আমার তাড়াতাড়ি এগোতে হবে। তো তাড়াতাড়ি এগোনোর জন্য যদি আমি ছোটো ছোটো লেকচার দিই এবং 30 মিনিট 35 মিনিট 40 মিনিটেরই লেকচার হয়, নাহলে তোরা দেখিস না লেকচারগুলো, তোদের যদি আমি একটু বড় লেকচার দিই তোরা কেউ দেখিস না, আমি দেখে নিয়েছি তোদের লেকচার দিয়ে, তাই জন্য আমি ছোটো ছোটো লেকচার দিচ্ছি। তো ছোটো লেকচারে আমায় কিন্তু অনেকটা কভার করতে হবে, তাই জন্য বারবার করে বলছি যে আমি কিন্তু আজকে এই 4খানা ফর্মুলার রেসপেক্টে অঙ্ক করাচ্ছি। প্রথম 2খানা ফর্মুলার রেসপেক্টে অঙ্ক আমাদের হয়েছে, একটাই আমি অঙ্ক করালাম। এবার আমি এই 2খানা ফর্মুলার রেসপেক্টে একটু অঙ্ক করানোর চেষ্টা করছি। এই 4খানা ফর্মুলা কিন্তু বারবার করে বলছি খুব ভালো করে মাথায় রাখবি, ঠিক আছে? এই দুটো ফর্মুলা কিন্তু ওপরের দুটো থেকেই এসছে। এবার 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 আমরা একটু নেক্সট অঙ্কের দিকে যাই। আচ্ছা, খুব ভালো করে দেখ এই অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যতগুলো পারবে স্টার মেরে রাখো, যতগুলো পারবে স্টার মেরে রাখো। প্রুফ দ্যাট, প্রমাণ করো যে 1 + x⁻57 এর বিস্তৃতির x⁻14 x⁻43 এর সহগ পরস্পর সমান। মানে x⁻14 সহগ এবং x⁻43 এর সহগ পরস্পর সমান। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে বলেছে, ঠিক আছে? তাহলে চলো, চিন্তা করার কি আছে। আমরা সবার আগে x⁻14 সহগ বের করব, তারপর আমরা x⁻43 এর সহগ বের করব, ঠিক আছে? ভালো করে শুন জিনিসটা। তার আগে ধরি tr+1 হলো 1 + x⁻57 বিস্তৃতির r+1তম পদ। এটা তুমি আগেও বলেছি যে tr+1টা হচ্ছে 1 + x⁻57 এই বিস্তৃতির r+1তম পদ। মানে tr+1টাকে আমি r+1তম পদ বলেই সম্বোধন করছি। tr+1 মানে r+1তম পদ বলেই আমরা সম্বোধন করছি। এবার এখানে কিন্তু কোনো পদ বের করতে বলেনি, এখানে বলেছে যে x⁻14 এবং x⁻43 এর সহগ বের করতে এবং তারা পরস্পর সমান, সেটা একবার দেখাতে। তো সবার আগে আমি একটু r+1তম পদ, r+1তম পদের ফর্মুলাটা এখানে লিখি। ধরি tr+1 হলো 1 + x⁻57 বিস্তৃতির r+1তম পদ। সুতরাং tr+1টা কি হবে সবাই জানি আমরা, NCR। ভালো করে একটু 1 + x⁻n বিস্তৃতি দেখে নে, ভালো করে একটু 1 + x⁻n বিস্তৃতি দেখে নে। 1 + x⁻n এই বিস্তৃতির r+1তম পদটা কি, NCR x⁻r। 1 + x⁻n এই বিস্তৃতির r+1তম পদটা হচ্ছে NCR x⁻r। এখানে n আছে, ওখানে 57 আছে, মানে 57 আছে। তো দেখা যাক যে কি হবে। আচ্ছা, যাই একটু অঙ্কটাতে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু ফর্মুলাটা হচ্ছে tr+1 = NCR x⁻r, এখানে tr+1টা কি হবে, 57CR x⁻r। তাহলে tr+1 মানে r+1তম পদটা হচ্ছে 57CR x⁻r। এখান থেকে আমি চাঞ্চল্যকর জিনিস দেখতে পাচ্ছি। x⁻r কত নম্বর পদে আছে? 1 + x⁻57তে x⁻rটা কত নম্বর পদে আছে? r+1তম পদে আছে। তাহলে x⁻14টা কত নম্বর পদে থাকবে? 14 + 1 মানে 15তম পদে থাকবে না? যদি x⁻8টা r+1তম পদে থাকে, তাহলে x⁻14টা কত নম্বর পদে থাকবে? r+1 মানে 15তম পদে থাকবে না? তাহলে সুতরাং x⁻r r+1তম পদে অবস্থিত, r+1তম পদে অবস্থিত। সুতরাং x⁻14 15তম পদ, x⁻14 15তম পদে ও x⁻43 44তম পদে অবস্থিত। স্বাভাবিক, x⁻r যদি r+1তম পদে থাকে, তাহলে x⁻43টা ঠিক তার এক বেশি, মানে x⁻44 মানে 44তম পদে থাকবে, 44তম পদে অবস্থিত। তাহলে সোজা কথা বলতে গেলে x⁻r এর কোএফিসিয়েন্ট বের করতে গেলে যেরকম আমাকে tr+1টা বের করতে হয়, সেভাবে x⁻r এর কোএফিসিয়েন্টটা কি হবে সেটা দেখার জন্য আমাকে tr+1 বের করতে হয়। সেভাবে x⁻14 এর কোএফিসিয়েন্টটা কি হবে দেখার জন্য আমাকে t15 বের করতে হবে, এবং x⁻43 এর কোএফিসিয়েন্টটা কি আছে দেখার জন্য আমাকে 44তম পদ মানে t44 বের করতে হবে।
তাহলে এই মুহূর্তে আমার টার্গেটটা হচ্ছে 15তম পদ মানে T15টা বের করা। T15 কিভাবে বের করবো? আমি এটাকে 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। T15 বের করতে গেলে আর এর জায়গায় 14 বসাতে হবে। তাহলে r = 14 বসিয়ে পাই কোথায়? 1 নম্বরে। 1 নংয়ে r = 14 বসিয়ে পাই, কত পাচ্ছি আমি এখানে? T15 = 57C15, সরি 57C14, আর এর জায়গায় তো 14 বসিয়েছি, তাহলে 57C14 x⁴14। ঠিক আছে, তাহলে x⁴14 সহগ কত? 57C14। এবার 1 নম্বরে আমাকে 44তম পদটা বের করতে হবে। 44তম পদ মানে কি? আর এর জায়গায় 43 বসাতে হবে। তাহলে 1 নংয়ে r = 43 বসিয়ে পাই, r = 43 বসিয়ে পাই, কত পাচ্ছি আমি এখান থেকে? জলদি বলো ফার্স্ট। T44 = 57C আর এর জায়গায় 43 বসালাম, x⁴43। তাহলে আমি এখানে আর এর জায়গায় 43 বসালে 44তম পদ পাচ্ছি, এবং আর এর জায়গায় 14 বসালে 15তম পদ পাচ্ছি। কেন আমি 15 আর 40তম পদ বের করলাম? বিকজ আমার x⁴14 এবং x⁴43 সহগ বের করতে হবে, এবং দুখানা সহগকে সমান দেখাতে হবে। তাহলে ভালো করে তুই যদি খেয়াল করিস, x⁴43 এর সহগ কি? 57C43 না? x⁴43 এর সহগটাকে 57C43। এবার তোর একটা ফর্মুলা জানিস, NCR যা হয় NCn-r এর মানও কিন্তু তাই হয়। তোরা একটা ফর্মুলা আমি শিখিয়ে দিয়েছিলাম যে NCR যা হবে NCn-rও তাই হবে। তাহলে 57C43 যা হবে 57 - যায় তাই হবে। NCR যা হবে NCn-r তাই হবে। তাহলে 57C43 যা হবে 57C 57 - 43 তাই হবে। 57 - 43 কি? জলদি বলো। এটা মানে 14 না? এবার তাহলে x⁴43 এর সহগ হলো 57C43, ওটাই 57C14। এবার 57C14টা আবার কার সহগ? জলদি বলো। x⁴14 সহগ। তাহলে সুতরাং x⁴43 এর সহগ = x⁴14 এর সহগ, ওটাই আমায় দেখাতে বলেছে। এখানে 57C14 এর সহগটা কার? x⁴14 এর সহগ। তাহলে x⁴43 এর সহগ এবং x⁴14 সহগটা পরস্পর সমান আমরা দেখিয়ে দিয়েছি। একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই, একদম বেসিক অঙ্ক কিন্তু আমরা এখানে করালাম। এবং আজকে কিন্তু আমরা এরকম টাইপের অঙ্কই করালাম। আজকে আমি খালি কিন্তু 4টে ফর্মুলা তোদের শিখিয়েছি, এবং সেই 4টে ফর্মুলার রেসপেক্টে কিন্তু মাত্র 2খানা অঙ্ক করালাম, এবং আর 2টো বা 3টে অঙ্ক আমি তোদের বাড়ির কাজ দেওয়ার জন্য ইন্টারেস্টেড। একটা কাজ কর, এই অঙ্কটা আমি জানি এটা অনেকে পারবি না, কিন্তু এই অঙ্কটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই অঙ্কটা একটু হোমওয়ার্কে করার চেষ্টা কর। কি বলেছে? 1 + x⁴2n এই বিস্তৃতিতে x⁴n এর সহগ, এবং 1 + x⁴2n-1 এর বিস্তৃতিতে x⁴n এর সহগ দ্বিগুণ। মানে 1 + x⁴2n এ x⁴n এর যে সহগটা হবে, 1 + x⁴2n-1 এ x⁴n এর সহগ যেটা হবে প্রথমটার সেকেন্ডটার দ্বিগুণ। মানে প্রথমটার x⁴n এর সহগটা যদি k হয়, সেকেন্ডটার x⁴n এর সহগটা k/2 হবে। মানে সেকেন্ডটার x⁴n এর সহগটা তার 2 গুণ হচ্ছে প্রথমটার x⁴n এর সহগ। এটা প্রমাণ করার চেষ্টা করো, ঠিক আছে? এটা আমি পারবি না, আমি অনেকে জানি, এটা অনেকে পারবি না জিনিসটা, বাট আমি হোমওয়ার্ক দিলাম, এটা চেষ্টা কর। না পারলে তো আমি আছি, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তাহলে আজকে কিন্তু আমি এই 2খানা অঙ্ক করিয়ে শেষ করলাম। আমাদের কিন্তু বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদী উপপাদ্যে আরও অনেক ক্লাস লাগবে। আমি এখনো পর্যন্ত আরও কিন্তু মোটামুটি 5, 6, 7টা ক্লাস নেব, এবং তার মধ্যে কিন্তু কিছু ক্লাস লাইভ ক্লাস আমি নেওয়ার চেষ্টা করবো, চিন্তা করার দরকার নেই। লাইভ ক্লাসের দিন আসলেই লাইভ ক্লাস নেব। আজকে সোমবার, স্বভাবতই বৃহস্পতিবার দিন লাইভ ক্লাস আছে, তো বৃহস্পতিবার দিন বাইনোমিয়ালই চলছে, তো বাইনোমিয়ালেরই লাইভ ক্লাস হবে। বাট তার আগে কিন্তু সমস্ত লেকচারগুলো একটু দেখে নে। আর আজকে যদি লেকচারের এনার্জি কম লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি বারবার করে বলছি। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।